দেখো, আমরা ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার নির্ণয়ের আমরা 10 নম্বর অঙ্কটা করেছিলাম, যেটা কিনা পার্ট সি স্ট্যান্ডার্ড। তবে আমি তোমাদেরকে করার জন্য কোনো কাজ দেই না, তার কারণ এই ধরনের অঙ্কগুলো সাধারণত সবগুলো একরকম হয় না। আর যেহেতু এই জিনিসটা তোমাদের কাছে একদম নতুন, তাই আরো একটু ভালো করে শেখো, এরপর থেকে হয়তো তোমরা করতে পারবে। তো আজকে আমরা একই ধরনের আরেকটা অঙ্ক করবো, 11 নম্বর অঙ্কটা। একটু মনোযোগ দিয়ে দেখো। তবে এই অঙ্কটা আবার আগের অঙ্কটার মতো নয়, একটু আলাদা। একটু পড়ে দেখি আমরা। এখানেও দেখো 4টা প্রশ্ন করা হয়েছে, সব মিলা এ বি সি ডি। 4টা প্রশ্ন করা হয়েছে, কিন্তু প্রশ্নটা 10 নম্বর অঙ্কটার মতো না। আমি আগে প্রশ্নটা পড়ছি, তোমরা একটু দেখো। On January 1, 2012, Diamond Corporation had 4,80,000 shares of common stock outstanding. 2012 সালের 1 জানুয়ারিতেই এই কোম্পানি জনগণের কাছে অলরেডি 4,80,000 শেয়ার বিক্রি করে রেখেছে। তাহলে আমরা এই 4,80,000 শেয়ারকে আমাদের ওপেনিং ব্যালেন্স হিসেবে গণ্য করতে পারি, যেটা শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। ডিউরিং 2012 আর এই 2012-তে it had the following transaction that affected the commonest account. নিচের এই ঘটনাগুলো এই 2012 সালের বিভিন্ন সময়ে যা কিনা এই কমন শেয়ার হোল্ডারের অ্যামাউন্টটাকে প্রভাবিত করবে। এখন আমরা ট্রানজেকশন গুলো একটা একটা করে দেখি। ফেব্রুয়ারির 1 তারিখে আমরা ইস্যু করছি 1,20,000। তাহলে আগে যেখানে 4,80,000 ছিল, ফেব্রুয়ারির 1 তারিখে সেই শেয়ার গুলো হয়ে যাবে 6 লক্ষ। আর দেখো, ওনারা মার্চের 1 তারিখে আমরা বলছি আমরা ইস্যু করছি 10% স্টক ডিভিডেন্ড। যদিও আমি তোমাদেরকে এই কথাটা বলে রেখেছি আগে ভাগে, যদি স্টক ডিভিডেন্ড ঘোষণা করা হয়, তাহলে সেটা যেই তারিখে ঘোষণা করা হোক, আমরা ধরবো একদম হিসাবকালের শেষ তারিখে। শিখছি না বলো তো? তাহলে এই তারিখটাকে জি আমরা এখন স্যার। আর বিবেচনা করব না। এই যে আমরা 10% স্টক ডিভিডেন্ড যেটা ঘোষণা করলাম, এটা মার্চের 1 তারিখে ঘোষণা করলেও আমরা এই তারিখটাকে হিসাব করবো একদম ডিসেম্বরের 31 তারিখে। তাই এটা আসলে আমাদের তারিখ হিসেবে বিবেচিত হবে না। এরপর মে মাসের 1 তারিখে অ্যাকোয়ার্ড 1,00,000 শেয়ারস অফ ট্রেজারি স্টক। ট্রেজারি স্টক হিসেবে বা ট্রেজারি স্টক পারচেজ করা মানে আমাদের ইস্যুকৃত শেয়ার আমরাই কিনে নিচ্ছি। আমাদের ইস্যুকৃত শেয়ার যখন আমরা ক্রয় করে নেই, তখনই সেটাকে আমরা ট্রেজারি স্টক বলি। আর এই ট্রেজারি স্টক ক্রয় করলে আমাদের ইস্যুকৃত শেয়ারের মূল্যটা কমে যায়। এটা একটা ঘটনা। তাহলে মে মাসের 1 তারিখে নতুন ঘটনাটা ফেব্রুয়ারির 1 তারিখের পরে ঘটবে, এই মাসটাকে আমরা ধরবো না। ফেব্রুয়ারিতে যে ঘটনা ঘটেছে, এটার মেয়াদি ওই মে মাসের 1 তারিখ পর্যন্ত থাকবে। এরপর জুনের 1 তারিখে আমরা বলছে যে ইস্যুর এ 3-for-1 স্টক স্প্লিট। একটা শেয়ারকে ভেঙে আমরা 3টা শেয়ার বানাবো। এই যে স্টক স্প্লিটের যে ব্যাপারটা, এই স্টক স্প্লিটের ব্যাপারেও আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে এটার তারিখটা আমরা গণনা করব না। এই ঘটনাটা যে তারিখেই ঘটুক, এর প্রভাবটা প্রত্যেকটা তারিখের মধ্যে ঘটবে, কথাটা আমি বলেছিলাম। তাই এই জুনের 1 তারিখটাকেও আমরা কোনো বিবেচনায় আনবো না। আমরা জানবো যেহেতু স্টক স্প্লিটের ঘটনা ঘটেছে, একটা শেয়ারকে ভেঙে 3টা শেয়ার করা হয়েছে, তাহলে এই ঘটনাটা আমাদের জানুয়ারির 1 তারিখ থেকেই আমাদের অঙ্কের ভিতর প্রভাবিত করবে। আর অক্টোবরের 1 তারিখে আমরা যে 1,00,000 শেয়ার ট্রেজারি শেয়ার পারচেজ করেছিলাম, সেখান থেকে আরো 60,000 শেয়ার আমরা আবার জনগণের কাছে আবার রি-ইস্যু করে দিয়েছি। ট্রেজারি শেয়ার ক্রয় করলে যেমন আমাদের ইস্যুকৃত শেয়ার পরিমাণটা কমে যায়, ওই ট্রেজারি শেয়ারগুলোকে যদি আবার রি-ইস্যু করে দেই, তাহলে আবার শেয়ারগুলো বেড়ে যায়। তাহলে অক্টোবরের 1 তারিখের ঘটনাটাও একটা ঘটনা। এটাও আমাদের ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার বের করতে আমাদের কাজে লাগবে। তো এই ছিল আমাদের 11 নম্বর অঙ্কের মূল ট্রানজেকশন। কিন্তু প্রশ্নটা কিন্তু 4টা প্রশ্ন। প্রথম প্রশ্ন, ডিটারমাইন, দেখো যে ফার্স্ট প্রশ্ন, ডিটারমাইন দ্য ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং এট December 31, 2012। তাহলে 2012 সালের ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ারটা ক্যালকুলেশন করো। হ্যাঁ, এই জিনিসটা যেহেতু আমরা আগে করেছি,
তাহলে এ নাম্বার রিকোয়ারমেন্টের জবাবটা আমরা আবার নিশ্চিন্তে দিতে পারি। তো যেহেতু আমি করাচ্ছি, 4টা রিকোয়ারমেন্টই আমি করাবো, তাহলে চলো আমরা খাতা নিয়ে নেই। আমরা প্রথমে এ নাম্বার রিকোয়ারমেন্টের জবাবটা দেওয়ার জন্য আমরা রেডি হয়ে যাই। আর কিভাবে ছক টানি তোমরা তো জানো। এই যে এ নাম্বার রিকোয়ারমেন্টের জবাবটা দেওয়ার জন্য আমরা ছকটা টেনে ফেলি। তোমরা ছকটা টেনে ফেলো, আমি অঙ্কটা রেডি করি। চলো এ নাম্বার রিকোয়ারমেন্টটা করার জন্য আমরা এই ছকটা টেনে ফেলি। তোমরা জানো যে আমরা ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ারটা কিভাবে বের করি। এটা হলো এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ। আমরা 11 নম্বর অঙ্কটা করার পর আমরা 12 থেকে ভিন্ন টাইপের অঙ্ক করব। তবে সেই ক্ষেত্রে তোমরা বেশ কয়েকটা অঙ্ক নিজেরা করতে পারবে। এরপরে আবার কিছু কত দূর যাওয়ার পরে আমরা আবার ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার আসবো। তো আজকে আমরা এই 11 নম্বর অঙ্কটা একটু করব। তোমরা ছকটা রেডি হয়ে গেলে আমাকে বলো। স্যার হয়েছে। দেখো, আমরা সবসময় সবার আগে ওপেনিং ব্যালেন্সটা লিখি। আমরা ওপেনিং ব্যালেন্সটা লিখব। আর আমাদের ওপেনিং ব্যালেন্সটা জানুয়ারির 1 তারিখ থেকে ফেব্রুয়ারির 1 তারিখ একটা ঘটনা ঘটেছে, 1,20,000 শেয়ার আমরা ইস্যু করেছি। তাই আমাদের ওপেনিং ব্যালেন্সের মেয়াদকালটা জানুয়ারির 1 থেকে ফেব্রুয়ারির 1 তারিখ পর্যন্ত হবে। আর আমাদের শেয়ারের সংখ্যাটা ছিল 4,80,000। কোথায় ছিল? একদম প্রথমে 4,80,000 আমাদের ওপেনিং ব্যালেন্স হিসেবে ছিল। আর এটার ক্যালকুলেশনটা কি হবে? যেহেতু জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাত্র 1 মাস, তাই আমরা এটাকে 12 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করব। তার এই 3 দিয়ে গুণ করলাম কেন? ওই যে স্টক স্প্লিটের ঘটনা যেটা ঘটেছিল জুনের 1 তারিখ, ওইটার কারণেই আমরা স্টক স্প্লিটের এই 3 দিয়ে গুণ করার কাজটা করেছি। বলো তো আমার এই ক্যালকুলেশনটা তোমরা সবাই বুঝেছো না? জি স্যার। এর আগেও আমরা ঠিক এটা এই অ্যামাউন্টটা এভাবেই বের করেছিলাম। তাহলে দেখো তো অ্যামাউন্টটা 1,20,000-ই হয় না? জি স্যার। আমাদের দ্বিতীয় ঘটনা যেটা ঘটেছিল সেটা ঘটেছিল ফেব্রুয়ারির 1 তারিখে। আমরা 1,20,000 শেয়ার ইস্যু করেছি। সেই ক্ষেত্রে আমাদের শেয়ার আউটস্ট্যান্ডিং হবে 4,80,000 আর 1,20,000 মিলে 6 লাখ। আর এটার মেয়াদটা হবে ফেব্রুয়ারির 1 থেকে মে মাসের 1 তারিখ। আর আমি আগেই বলেছি স্টক ডিভিডেন্ডের এই তারিখটা আমরা আসলে বিবেচনা করব না। তাহলে চলো আমাদের ইস্যু অফ শেয়ার, দেখো আমাদের ডেট আউটস্ট্যান্ডিংটা ফেব্রুয়ারির 1 থেকে মে মাসের 1 তারিখ পর্যন্ত হয়ে গেছে। আর এবার আমাদের নাম্বার অফ শেয়ারটা হয়ে গেছে 6 লাখ। আর ক্যালকুলেশনটা আমরা করেছি ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত। কোনো ফেব্রুয়ারি 1 মানে ফেব্রুয়ারিটা ধরবা, আর মের 1 মানে মে ধরবা না। তাহলে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 3 মাস হয়। ফেব্রুয়ারি মার্চ এপ্রিল। তাহলে আমরা 12 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করব। আর এই 3 দিয়ে গুণ করেছি স্টক স্প্লিটের কারণে। তাতে আমাদের ক্যালকুলেশনটা 4,50,000 হয় কিনা দেখো। জি স্যার। আচ্ছা, এবার আমাদের পরবর্তী ঘটনাটা কি ঘটেছে দেখো। যেহেতু আমরা মার্চের 1 তারিখের স্টক ডিভিডেন্ডের কাজটা সবার লাস্টে করব, তাহলে আমাদের পরবর্তী ঘটনা হবে মে মাসের 1 তারিখে। মে মাসের 1 তারিখে আমরা ট্রেজারি শেয়ার পারচেস করাতে আমাদের ইস্যুকৃত শেয়ার 6 লাখ থেকে 1 লাখ কমে এখন 5 লাখ হয়ে যাবে। আর এটার তারিখটা মে থেকে অক্টোবর পর্যন্ত যাবে, কারণ কি স্টক স্প্লিটের এই টাইমটাকে আমরা গণনায় ধরবো না। তাহলে এই ছিল আমাদের পরবর্তী ঘটনা। চলো আমরা লিখে ফেলি। দেখো আমরা লিখেছি পারচেজ অফ ট্রেজারি স্টক।
আর এই পারচেজ অফ ট্রেজারি স্টকের টাইম পিরিয়ডটা মে থেকে আমরা অক্টোবরের 1 তারিখ পর্যন্ত ধরেছি। আর এখানে এখন আমাদের শেয়ার আউটস্ট্যান্ডিংটা 6 লাখ থেকে 5 লাখ হয়ে গেছে। ট্রেজারি শেয়ার পারচেজ করলে শেয়ারের সংখ্যাটা কমে যায়। আর মে থেকে অক্টোবরের মেটা ধরা যাবে, কিন্তু অক্টোবর ধরা যাবে না। তাহলে মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, তাহলে আমাদের টোটাল টাইম পিরিয়ড হয় 5 মাস। তাহলে 5 লক্ষ ভাগ 12 গুণ 5, আর এই 3 দিয়ে গুণ করেছি আমাদের স্টক স্প্লিটের কারণে। যেহেতু তোমরা হাতে হাতে করছো এবং এর আগেও আমরা করেছি, আমার ধারণা এই ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ারের ক্যালকুলেশনটা এখন মোটামুটি তোমাদের কাছে একটু ইজি হয়ে গেছে। দেখো আমাদের ক্যালকুলেশন ফিগারটা 6,25,000 আসে কিনা। জি স্যার। এবার অক্টোবরের 1 তারিখে এসে আমরা আবার রিইস্যু করছি 60,000 শেয়ার। ট্রেজারি শেয়ারটাকে যখনই আমরা আবার রিইস্যু করি, তখনই 5 লাখ শেয়ার থেকে আমাদের সংখ্যাটা বেড়ে এখন 5,60,000 হয়ে যাবে। তবে এটার মেয়াদ অক্টোবর থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত হবে, যেহেতু আর কোনো ঘটনা নেই। তাহলে অক্টোবরের 1 থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত হবে টাইম পিরিয়ড। আর আমাদের শেয়ারের সংখ্যা 5 লাখ থেকে বেড়ে 60,000 বের হবে 5,60,000। তাহলে চলো আমরা পরবর্তী ট্রানজেকশনটা এখানে বসাই। দেখো, রিইস্যু ট্রেজারি স্টক নামে অক্টোবর থেকে ডিসেম্বরের 31, এখন ওই যে শেয়ারের সংখ্যা 5,60,000 হয়ে গেছে। তাহলে টাইম পিরিয়ডটা ডিসেম্বরেও গুনতে হবে, অক্টোবরও গুনতে হবে। তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস। দেখো 12 দিয়ে ভাগ করে আমরা 3 দিয়ে গুণ করছি, আর স্টক স্প্লিটের কারণে আবারও 3 দিয়ে গুণ করছি। তাহলে দেখো আমাদের এবার সংখ্যাটা 4,20,000 হয় কিনা। জি স্যার। আচ্ছা, যেহেতু সবগুলো ঘটনা আমাদের লেখা শেষ, এখন আমরা এই চারটাকে যোগ করে দেব। তাতে আমাদের যোগফলটা হয় 16,15,000 শেয়ার। আর এই 16,15,000 শেয়ারের উপরেই কিন্তু আমরা ওই যে স্টক ডিভিডেন্ড ধরার কথা ছিল 10%। দেখো এর আগেও আমরা এই অঙ্কগুলো শিখেছি, শুরুতে আমি 2টা অঙ্ক করিয়েছি এরকম। তো এখন আবারও করছি, দেখো সবগুলো কিন্তু একই রকম ভাবেই করছি। তাহলে এখন এইটার উপরে আমরা 10% স্টক ডিভিডেন্ড আমরা অ্যাড করে দিব। দেখো, অ্যাড স্টক ডিভিডেন্ড 10%, তাতে 1,61,500, 1,61,500 হয়। তাহলে 1,61,500 যদি স্টক ডিভিডেন্ড হয়, আর এটা যোগ করলে আমাদের টোটাল ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার 17,76,500 চলে আসবে। তাহলে সেই সাথে আমাদের এই অঙ্কটারও ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ারটা ক্যালকুলেশন হয়ে গেল। বলো, এর আগের অঙ্কগুলো আমরা ঠিক যেভাবে ক্যালকুলেশন করেছি, আজকের এই ক্যালকুলেশনটা আমরা একদম সেম ভাবেই করেছি, তাই না? জি স্যার। আচ্ছা, স্যার আমি না একটা জিনিস মিস করে গেছি, মানে কোন- ওই যে 5 লাখ যে ওই যে শেয়ার আউট আউটস্ট্যান্ডিং এর যে 5 লাখ লিখছেন না, 3 হ্যাঁ, নাম্বারটা তো ওইটা না আমি না একটু বুঝতে পারিনি। আসলে ব্যাপারটা হলো, ট্রেজারি শেয়ার যখন আমরা অ্যাকোয়ার করি এই যে মে মাসের 1 তারিখ, ট্রেজারি শেয়ার অ্যাকোয়ার করা মানে হলো আমাদের ইস্যু করা শেয়ার আমরা ক্রয় করে ফেলছি। এই ঘটনাটাকে ট্রেজারি শেয়ার পারচেজ করা বলা হয় বা অ্যাকোয়ার করা বলা হয়। আর এই ঘটনা ঘটলে আমাদের ইস্যুকৃত শেয়ারের মূল্য কমে যায়, পরিমাণ কমে যায়। তাহলে যেখানে আমাদের এই মে মাসের 1 তারিখের আগে আমাদের টোটাল নাম্বার অফ শেয়ার 6 লাখ ছিল, যখনই আমরা ট্রেজারি শেয়ারটা পারচেজ করেছি, তখনই আমাদের শেয়ারের সংখ্যা 1 লাখ কমে গিয়ে 5 লাখ হয়ে গেছে। ও কি ঠিক স্যার আছে? বুঝতে পারছি। হ্যাঁ। আর জি এই স্যার। ট্রেজারি শেয়ারটাকে যখন আমরা আবার পুনরায় রিইস্যু করেছি, তখন আবার শেয়ারের সংখ্যা 60,000 বেড়ে 5,60,000 হয়ে গেছে। সবসময় শেয়ার ইস্যু করলে আমাদের শেয়ারের সংখ্যাটা বাড়ে, কিন্তু ট্রেজারি শেয়ার পারচেজ করলে আমাদের ইস্যু কিন্তু শেয়ারের সংখ্যাটা কমে। আচ্ছা, আমাদের এ নাম্বার রিকোয়ারমেন্টের জবাবটা যেহেতু আমরা দিয়ে ফেললাম, এবার আমি বি নাম্বারটা পড়ব।
এবার বি নাম্বারে ওনারা কি প্রশ্নটা করেছে আমরা একটু প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়ি, কারণ অনেক বড় একটা রিকোয়ারমেন্ট ওনারা বলছে। এবার এই রিকোয়ারমেন্টের জবাবটা আমরা কিভাবে দিব দেখো, আসলে 10 নম্বর অঙ্কটা করানোর পর যদি 11 নম্বর অঙ্কটা 10 নম্বরের মতো হতো তাহলে আমি তোমাদেরকে এই বাড়ির কাজটা দিতাম, কিন্তু আমি এরকম করতে গেলে আমার এই চ্যাপ্টারটা অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আমি কি করেছি, ডিফারেন্ট টাইপের অঙ্কগুলো খালি এখানে আনছি, যাতে আমি সব রকমের অঙ্ক তোমাদেরকে অল্প কয়েকটা অঙ্ক দিয়ে শিখে ফেলতে পারি। তো সেজন্য একটু কষ্ট করে খালি আমাদেরকে এই জিনিসগুলো একটু বুঝতে হবে। বি নাম্বার রিকোয়ারমেন্টে বলছে assume that Diamond Company earned a net income 34,56,000 during 2012। দেখো আমরা খালি ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ারটাই যে বের করব তা কিন্তু না। ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ারটা আমরা কি কাজে ব্যবহার করব, আমাদের আর্নিং পার শেয়ার বের করার কাজে ব্যবহার করব। আর আর্নিং পার শেয়ার বের করতে হলে কিন্তু আমাদের নেট ইনকামটা লাগবে। তো ওনারা এই অঙ্কের বি নাম্বার রিকোয়ারমেন্টে ওইরকম একটা নেট ইনকাম আমাদেরকে দিয়ে দিয়েছে যে অ্যাজিউম ধরে নাও এই কোম্পানি আর্ন করে নেট ইনকাম 34,56,000 2012 সালে। তাহলে 2012 সালে আমাদের টোটাল ইনকাম হয় 34,56,000। ইন এডিশন এই ইনকামের বাইরে ইট হ্যাড 1 লক্ষ শেয়ারস অফ 9%, টাকা 100 পার নন কনভার্টেবল নন কিউমুলেটিভ প্রিফার্ড স্টক। এই কথাটার মানেটা একটু বুঝো। এই নেট ইনকাম ছাড়াও এই কোম্পানির 1 লক্ষ প্রিফারেন্স শেয়ার ছিল, যে প্রিফারেন্স শেয়ারের উপর 9% হারে ডিভিডেন্ড দিতে হয়, যেই প্রিফারেন্স শেয়ারের এক একটার দাম 100 টাকা করে। আর এই শেয়ারগুলো নন কনভার্টেবল, অর্থাৎ এই প্রিফারেন্স শেয়ারকে কখনোই সাধারণ শেয়ারে রূপান্তর করা যায় না। আর নন কিউমুলেটিভ, এই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। নন কিউমুলেটিভ প্রিফারেন্স শেয়ার এই কথাটার মানে কি? এই নন কিউমুলেটিভ প্রিফারেন্স শেয়ার এই কথাটার মানে কি? মনোযোগ দিও। নন কিউমুলেটিভ প্রিফারেন্স শেয়ারের মানে হলো যদি এই বছর প্রিফারেন্স শেয়ার কোনো প্রফিট অর্জন না করে তাহলে এই বছর তারা তাদের শেয়ার হোল্ডারদেরকে কোনো লভ্যাংশ দেবে না। কিন্তু পরের বছর যদি লাভ হয় তাহলে এই বছরের লভ্যাংশটা তারা পরের বছর দিবে। এটা সেই সমস্ত প্রিফারেন্স শেয়ার হোল্ডাররা দিবে যারা কিউমুলেটিভ প্রিফারেন্স শেয়ার। কিন্তু নন কিউমুলেটিভ প্রিফারেন্স শেয়ার যদি হয় তাহলে এই বছর লাভ হলে তারা লভ্যাংশ দিবে, লাভ না হলে তারা কোনো লভ্যাংশ দিবে না। তো আমাদের এই শেয়ার হোল্ডারটা ছিল নন কিউমুলেটিভ, তাই এই বছর যদি আমাদের লাভ হয় তাহলে তারা লভ্যাংশ দেবে, যদি লাভ না হয় তারা কোনো লভ্যাংশ দিবে না। তার মানে নন কিউমুলেটিভ প্রিফারেন্স স্টকের উপর নির্দিষ্ট হারে লভ্যাংশ নিয়মিত শেয়ার হোল্ডাররা পায়, এই কথাটা সত্য নয়। কিন্তু কিউমুলেটিভ প্রিফারেন্স স্টক যদি হয় তাহলে এই কথাটা সত্য, লাভ হলেও তারা লভ্যাংশ পায়, লাভ না হলেও তারা লভ্যাংশ পায়। এবার বলছে আউটস্ট্যান্ডিং ফর দ্য এন্টার ইয়ার, আর সারা বছর আমাদের এই 1 লক্ষ শেয়ার প্রিফারেন্স শেয়ার জনগণের কাছে ইস্যু করা ছিল, এই কথাটা ওনারা বলেছে। এবার পাশে বলছে বিকজ অফ লিকুইডিটি কনসিডারেশন, তারল্যতা বিবেচনায়, however the company did not declare any pay a preferred dividend in 2012। একদম বাংলায় বলছে যে আমাদের আর্থিক তারল্যতা কম থাকায় আমরা এই বছর 2012 সালে কোনো প্রিফারেন্স ডিভিডেন্ড ঘোষণা করি নাই। আর তাই এই নন কিউমুলেটিভ প্রিফার্ড স্টক এবছর কোনো ডিভিডেন্ড প্রদান করবে না। আর ডিভিডেন্ড প্রদান করলে সেটা আমাদের জন্য একটা ব্যয় হতো, সেই ব্যয়টা আমরা আমাদের এই নেট প্রফিট থেকে মাইনাস করতাম। কিন্তু যেহেতু এবছর আমরা লিকুইডিটির কারণে কোনো প্রকারের লভ্যাংশ ঘোষণা করছি না, সেহেতু এই বছর আমাদের কোনো প্রিফারেন্স ডিভিডেন্ড ধরতে হবে না, কারণ আমাদের প্রিফারেন্স শেয়ারটা নন কিউমুলেটিভ। তবে যদি এটা কিউমুলেটিভ হতো তাহলে আমরা অবশ্যই ধরতাম। এবার বলছে কম্পিউট আর্নিং পার শেয়ার ফর 2012, 2012 সালের আর্নিং পার শেয়ার বের করো ইউজিং ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার ডিটারমাইন্ড ইন পার্ট এ। পার্ট এ তে তুমি যে ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার বের করেছো ওইটা ব্যবহার করে তুমি এখন আর্নিং পার শেয়ার বের করো। এই যে বি নাম্বারের জন্য এতগুলো কথা বললো, এই এতগুলো কথা থেকে আমরা যে জিনিসটা পেয়েছি সেটা হলো আমাদের নেট ইনকামের পরিমাণ এটা। এছাড়াও আমাদের একটা প্রিফারেন্স শেয়ার ছিল, কিন্তু সেই প্রিফারেন্স শেয়ারটা নন কনভার্টেবল, এটাকে শেয়ারে রূপান্তর করা যায় না, এটা নন কিউমুলেটিভ, অথবা এই শেয়ারের ডিভিডেন্ড এবছর যদি প্রদান নাও করি পরের বছর দিতে হয় না, সেজন্য এটা নন কিউমুলেটিভ। আর আমরা যে কোনো কারণেই হোক এই বছর আমরা লভ্যাংশ ঘোষণা করিনি, সো এই প্রিফারেন্স শেয়ারের কোনো ডিভিডেন্ড
আমাদেরকে ধরতে হবে না। আর তাই আমাদের নেট ইনকাম যেটা আছে এটাই থাকবে। এই নেট ইনকামের সঙ্গে আমাদের যে ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার এ নাম্বারে বের করেছি, এই দুটোকে ব্যবহার করে এখন আমাদেরকে আর্নিং পার শেয়ার বের করতে হবে। এটাই আমাদের এ নাম্বারের প্রশ্নটা। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই যে বি নাম্বার রিকোয়ারমেন্ট, এটা কিন্তু তোমার 11 নম্বর অঙ্কের সঙ্গে কোনোভাবে ম্যাচ করে না, একটু ডিফারেন্ট। তাই আমাকে এটাকে আলাদাভাবেই শেখাতে হচ্ছে। তাহলে চলো আমরা এখন বি নাম্বার রিকোয়ারমেন্টের জবাবটা দেওয়ার জন্য রেডি হয়ে যাই। আমরা বি নাম্বার রিকোয়ারমেন্টের জবাবটা দেওয়ার জন্য আমরা রেডি হয়ে যাই। তোমরা সবাই খাতা নিয়ে নাও। বি নাম্বার রিকোয়ারমেন্ট আমাদেরকে প্রশ্নের মধ্যে বলছে আর্নিং পার শেয়ার বের করার জন্য। আর আর্নিং পার শেয়ার বের করার জন্য আমাদের সূত্রটা হলো, ওই যে আমাদের নেট ইনকাম যেটা আমরা বের করেছি সেটাকে ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করব। দেখো আমরা এই যে ভাগ করে দিলাম, নেট ইনকাম ডিভাইডেড বাই ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ারস। নেট ইনকাম ডিভাইডেড বাই ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ারস। আর আমাদের নেট ইনকামটা আমরা যেটা দেওয়া ছিল প্রশ্নে 34,56,000 ভাগ হচ্ছে 17,76,500। আর 17,76,500 এই যে আমাদের ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার আমরা এ নাম্বার রিকোয়ারমেন্টে বের করছিলাম, এই যে এটাই আমরা এখন ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার ব্যবহার করছি। তাহলে 34,56,000-কে ওটা দিয়ে যদি ভাগ করি, তাহলে আমাদের আর্নিং পার শেয়ার বের আসবে 1.94। তাহলে প্রতি শেয়ারে আমাদের আর্নিং হবে 1.94। তাহলে পুরো বি নাম্বার রিকোয়ারমেন্টটা ঠান্ডা মাথায় পড়ার পর তোমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে, প্রিফারেন্স শেয়ার যদি নন কিউমুলেটিভ হয়, তাহলে আমরা এবছর যদি লভ্যাংশ ঘোষণা করি তাহলে লভ্যাংশটা আমরা দিব। যদি আমরা এবছর লভ্যাংশটা না দিই তাহলে সে কোনো বছরই আর লভ্যাংশটা পাবে না। আর এই কারণে এই অঙ্কে আমরা এই প্রিফারেন্স ডিভিডেন্ডের লভ্যাংশটা আমরা আমাদের নেট ইনকাম থেকে মাইনাস করি নাই, সরাসরি যে নেট ইনকামটা দেওয়া ছিল প্রশ্নে ওটাকেই আমরা আর্নিং পার শেয়ার বের করার কাজে ব্যবহার করেছি। তো আমাদের বি নাম্বার রিকোয়ারমেন্টটা কি সবার খাতায় উঠেছে? জি স্যার। আচ্ছা, এবার আমরা জি একটু স্যার। জি স্যার। সি নাম্বার রিকোয়ারমেন্টটা পড়ি। তোমরা বুঝতেই পারছো যে এই অঙ্কের, এই ধরনের অঙ্কের এই ভাষাগুলো কিন্তু একটু জটিল, তাই খুব ঠান্ডা মাথায় পড়ে এটা আসলে আমাদেরকে বুঝতে হবে। আমি বি নাম্বারটা পড়ে ফেলছি, এটা বাদ। এবার আমি সি নাম্বারটা পড়বো। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। সি নাম্বারে ওনারা আমাদেরকে বলছে অ্যাজিউম দ্য সেম ফ্যাক্ট ইন পার্ট বি। তার মানে পার্ট বি তে আমাদেরকে যেরকম আর্নিং পার শেয়ার বের করতে বলেছে, সিতেও ওনারা বলতেছে যে তোমরা আর্নিং পার শেয়ার বের করো, এক্সেপ্ট দ্যাট, শুধু এতটুকু আলাদা হবে, দ্য প্রিফার্ড স্টক ওয়াজ কিউমুলেটিভ। খেয়াল করেছো? মানে এবার তুমি প্রিফার্ড জি স্টককে স্যার। আর নন কিউমুলেটিভ ধরবা না, এবার তুমি প্রিফার্ড স্টককে কিউমুলেটিভ ধরবা। কিছুক্ষণ আগে আমি বলছিলাম প্রিফার্ড স্টক যদি কিউমুলেটিভ হয় তাহলে এবছর আমি লভ্যাংশ ঘোষণা না করলেও আমাকে লভ্যাংশটা ধরতে হবে, কারণ আমি এই বছর প্রদান না করলে আমাকে পরের বছর ঠিকই প্রদান করতে হবে। তো যেহেতু লভ্যাংশটা এই বছরের, তাই আমি এই বছর প্রদান না করলে এটাকে এই বছরের খরচ হিসাবে গণ্য করতে হবে। তখন আমাদের যে প্রিফারেন্স ডিভিডেন্ডটা হবে 1 লক্ষ শেয়ার 9%, এক একটার দাম 100 টাকা করে। তাহলে 1 লক্ষ শেয়ার 100 টাকা করে হলে তার দাম হয় 1 কোটি। দেখো তো, 1 লক্ষ শেয়ার 100 টাকা করে গুণ করলে এটা 1 কোটি টাকা হয় না? দেখো তো। আর 1 কোটি টাকা যদি প্রিফারেন্স শেয়ার হয়, জি তার স্যার। উপরে তার উপরে 9% ধরবা তুমি প্রিফারেন্স ডিভিডেন্ড। তাহলে 1 কোটির উপর 9% ধরলে 9 লক্ষ টাকা হবে প্রিফারেন্স ডিভিডেন্ড, তাই না? তাহলে আমাদের 9 লক্ষ টাকা প্রিফারেন্স ডিভিডেন্ড এই যে জি নেট স্যার। ইনকাম, এই যে নেট ইনকামটা রয়েছে এখান থেকে মাইনাস করতে হবে, কারণ এই প্রিফারেন্স ডিভিডেন্ডটা এখন আমাদের খরচ হিসেবে বিবেচনা করতে হবে। আমরা আগের বার ধরি নাই কারণ ওটা নন কিউমুলেটিভ ছিল, এখন আমাদেরকে ধরতে হবে কারণ এটা কিউমুলেটিভ, ওনারা বলে দিয়েছে। তাহলে এবার আমাদের আগের বারের সঙ্গে এবারের পার্থক্যটা হবে, এবার আমরা এই নেট ইনকাম থেকে এই 9 লক্ষ টাকা যে প্রিফারেন্স ডিভিডেন্ডটা বের করলাম সেটা বাদ দিয়ে যে নেট ইনকাম হয় ওই নেট ইনকামকে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করতে হবে। তো দেখো যে কম্পিউট আর্নিং পার শেয়ার ফর 2012। তাহলে ঠিক আছে, আমরা সি নাম্বারটার জবাবটা দেওয়ার জন্য তাহলে চলো আমরা রেডি হই। আমরা খাতা নেই, আমরা সি নাম্বার রিকোয়ারমেন্টটার জবাবটা দেওয়ার জন্য আমরা একটু রেডি হই। এখানেও আমাদেরকে ওই আর্নিং পার শেয়ার বের করতে বলছে। রিকোয়ারমেন্ট সি লিখে আমরা এখানেও লিখে ফেলি আর্নিং পার শেয়ার ইপিএস।
আর এবার আমরা এই আর্নিং পার শেয়ার বা ইপিএসটা বের করতে গিয়ে আমরা ওই সেম সূত্রটা লিখবো, তবে এবার নেট ইনকাম থেকে আমরা মাইনাস করলাম পিডি। এই পিডি মানে প্রিফারেন্স ডিভিডেন্ড। এই পিডি মানে হলো প্রিফারেন্স ডিভিডেন্ড। তার মানে আমাদের যে নেট ইনকামটা প্রশ্নের মধ্যে দেয়া ছিল, সেই নেট ইনকাম থেকে এখন আমরা আমাদের প্রিফারেন্স ডিভিডেন্ডটাকে মাইনাস করে দিব। আর প্রিফারেন্স ডিভিডেন্ডটাকে মাইনাস করে দেওয়ার পর যে নেট ইনকাম আসবে, সেটাকে আমরা ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করব। এই যে ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার যেটা আমরা বের করেছিলাম এ নাম্বার রিকোয়ারমেন্টে, ওই ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ারটাই আমরা এখন এখানে ব্যবহার করব। তাহলে দেখো আমাদের অ্যামাউন্টটা কত হয়। আমাদের নেট ইনকামটা 34,56,000 ছিল। সেখান থেকে আমি প্রিফারেন্স ডিভিডেন্ড 9 লাখ টাকা বাদ দিচ্ছি। আর 9 লাখ টাকা আমি কিভাবে পেলাম, কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে ক্যালকুলেশন করে দেখিয়েছি। আমাদের 1 লক্ষ শেয়ার, প্রতিটি শেয়ারের দাম 100 টাকা। তাহলে 1 লক্ষ শেয়ারকে 100 দিয়ে গুণ করলে আমাদের টোটাল শেয়ার ক্যাপিটালের পরিমাণ আসে 1 কোটি। আর 1 কোটি প্রিফারেন্স শেয়ারের উপর যদি 9% ধরি, তাহলে আমাদের প্রিফারেন্স ডিভিডেন্ডের পরিমাণটা কিন্তু ওই 9 লাখ টাকাই আসে। আর সেটাকে আমরা 17,76,500, এই যে ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার, এটা দিয়ে যদি এখন আমরা ভাগ করি, তাহলেই কিন্তু আমরা আমাদের আর্নিং পার শেয়ারটা আমরা পেয়ে যাব 1.44। আগে ছিল 1.94, আর হয়ে গেল এটা 1.44। তাহলে দেখো আমাদের সি নাম্বার রিকোয়ারমেন্টের জবাবটা আমরা দিয়ে দিলাম। এর আগের দিন 10 নম্বর অঙ্কটা করেছিলাম, সেটা এই ধরনের ছিল না। আর আজকে আমরা 11 নম্বরটা করছি, এটা একটু আলাদা। আর এই ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ারের যতগুলো অঙ্ক আমি তোমাদের জন্য চয়েস করে এখানে দিয়েছি, তা আসলে ভিন্ন ভিন্ন টাইপেরই অঙ্ক। কারণ আমি যদি একই টাইপের অঙ্কগুলোকে সব আনতে যাই, অনেক অঙ্ক হয়ে যাবে। সেই একটা চ্যাপ্টার করতে গিয়ে আমাদের অনেক টাইম লেগে যাবে। তাই আমরা আলাদা আলাদা ভাবে যদি এই অঙ্কগুলোকে ভালো করে শিখি, তাহলে দেখা যাবে যে হয়তো এগুলোর মতোই কোনো একটা অঙ্ক তোমাদের পরীক্ষাতে দিচ্ছে, তখন তোমরা অ্যান্সার করতে পারবে। তো সি নাম্বার রিকোয়ারমেন্টের ক্যালকুলেশনটা কি সবার খাতায় উঠেছে? জি স্যার। জি স্যার। চলো এবার আমরা ডি নাম্বার রিকোয়ারমেন্টে কি বলছে এবার একটু সেটা পড়ি। আমাদের সি নাম্বার রিকোয়ারমেন্টের জবাবটা দেওয়া হয়ে গেল। ওনারা ভিন্ন ভিন্ন ভাবে এক একটা প্রশ্ন করছে, আর সেটার জবাব এখন আমরা দিচ্ছি। এবার ডি নাম্বারে প্রশ্ন করেছে, assume the same fact in part B। তার মানে পার্ট বি তে আমাদের যা ছিল সেটাই, অর্থাৎ আর্নিং পার শেয়ার বের করতে হবে। তবে ওনারা আমাদেরকে একটা কথা বলছে, এক্সেপ্ট দ্যাট, একটা জিনিস শুধু আলাদা। কি? দ্য নেট ইনকাম ইনক্লুডেড, আমাদের যে নেট ইনকামটা দেওয়া ছিল 34,56,000, তার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে এক্সট্রা অর্ডিনারি গেইন। এক্সট্রা অর্ডিনারি গেইন এই কথার মানে হলো এমন একটা মুনাফা বা আয় যুক্ত আছে আমাদের নেট প্রফিটের মধ্যে, যেটা সচরাচর আমরা করতে পারি না। অর্থাৎ ধরে নাও কোনো একটা ইন্স্যুরেন্স ক্লেম করা ছিল, জিনিসের দাম যত, আমরা ক্ষতিপূরণ হিসেবে পেলাম তার থেকে অনেক বেশি, যেটা আমরা আশা করিনি কিন্তু পেয়ে গেছি। এই সমস্ত ইনকামকে আমরা বলি এক্সট্রা অর্ডিনারি গেইন। এক্সট্রা অর্ডিনারি গেইনকে কখনো প্রফিট হিসেবে বিবেচনা করাটা আসলে ঠিক নয়। সেই জন্য আমরা এই এক্সট্রা অর্ডিনারি গেইন যদি কখনো আমাদের নেট প্রফিটের মধ্যে থাকে, আমরা আর্নিং পার শেয়ার বের করার সময় তাকে বাদ দিয়ে হিসাব করব। তাহলে আমাদের নেট ইনকাম থেকে এই এক্সট্রা অর্ডিনারি গেইন হিসেবে যে 8,64,000 টাকা আছে, তাহলে আমরা আমাদের ওই অ্যামাউন্ট থেকে এটা আমরা এখন বাদ দিয়ে নিব। এন্ড এ লস ফ্রম ডিসকন্টিনিউড অপারেশনস 4,32,000। ঠিক একই রকম ভাবে এক্সট্রা অর্ডিনারি গেইন যেমন হয়, একটা এক্সট্রা অর্ডিনারি লসও হয়। এটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি লস। এই এক্সট্রা অর্ডিনারি লসটা আমাদের সচরাচর হয় না, কিন্তু হুটহাট করে হয়ে যায়। যেমন দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে গেল, একটা বোম এসে আমাদের গুদামের মধ্যে এসে পড়লো, যেরকম সচরাচর হওয়ার কথা না কিন্তু হয়ে গেল। এইভাবে যে ক্ষতিটা আমাদের হয়েছে, এটাকে আমরা অপ্রত্যাশিত ক্ষতি হিসেবে গণ্য করি। আর এই ধরনের ক্ষতিগুলোকেও আমরা আমাদের প্রফিটের মধ্যে সমন্বয় করে দিই। অর্থাৎ যেহেতু এটা আমাদের প্রফিটটাকে কমিয়ে রেখেছে, আমরা তখন এই অ্যামাউন্টটাকে এর সঙ্গে যোগ করে দেবো। তোমরা দেখো, আমি এখন যে ডি নাম্বার রিকমেন্ডটা পড়ছি, এটা সবকিছু আগের মতোই, শুধু পার্থক্যটা হলো এইখানে নেট ইনকামের মধ্যে দুইটা জিনিস রয়েছে এক্সট্রা অর্ডিনারি। আমাদের গেইন রয়েছে একটা এক্সট্রা অর্ডিনারি, আমাদের লস রয়েছে একটা এক্সট্রা অর্ডিনারি। এখন আমি তোমাদেরকে শেখাবো এই এক্সট্রা তাহলে অর্ডিনারি, স্যার গেইন যেটা হবে, এটা লেস করব, গে- আর লস যেটা হবে এটা আমরা অ্যাড করবো, অর্থাৎ উল্টা কাজ করবো, তাই না? উল্টা, হ্যাঁ। হ্যাঁ। তার মানে গেইন হলে আমরা প্রফিটের সঙ্গে যোগ করেছিলাম, কিন্তু এটা সবসময় এই ইনকামটা আমরা করতে পারবো না, তাই আমরা এখন এটা লেস করে দেবো।
আর লস যেটা হচ্ছে সেটা আমরা বাদ দিয়েছিলাম, কিন্তু এরকম লস সবসময় আমাদের হবে না, তাই আমরা এই এক্সট্রাঅর্ডিনারি লসটাকে আমরা অ্যাড করে দিব। তাহলে আমরা গেইনটাকে বাদ দিয়ে দিব আর লসটাকে যোগ করে দিব, তাহলে আমরা আমাদের অ্যাকুরেট ব্যবসায়িক যে নেট প্রফিট সেটা পাবো। আর ওনারা আবার একটা কথা বলছেন, বোথ আইটেমস আর নিড অফ অ্যাপ্লিকেবল ইনকাম ট্যাক্সেস। এই কথাটা এই জন্য বলেছে যে এই ইনকাম এবং এই লস দুটোই ট্যাক্স সমন্বয় করা আছে। যদি এটা না বলতো আমাদেরকে আবার ট্যাক্স বাদ দিয়েই লিখতে হতো। তো যেহেতু এই কথাটা বলে দিয়েছে আমাদেরকে আর ট্যাক্স নিয়ে কোনো চিন্তা করতে হবে না। কম্পিউট দ্য আর্নিং পার শেয়ার। তোমরা খেয়াল করে দেখো প্রত্যেকটা রিকোয়ারমেন্ট কিন্তু এখানে আলাদা আলাদা। এ নাম্বার রিকোয়ারমেন্ট অবশ্য পুরাতন, এটা আমরা আগেও শিখেছিলাম, কিন্তু বি সি ডি তিনটা কিন্তু আলাদা আলাদা রিকোয়ারমেন্ট। এখান থেকে আলাদা আলাদা তিনটা কমন জিনিস তোমাদেরকে শিখতে হয়েছে, অবশ্য থিওরিটিক্যাল জিনিস শিখতে হয়েছে, কারণ এই জিনিসগুলোর উপর ধারণা থাকলেই তুমি অ্যান্সার গুলো করতে পারবে, নইলে পারবে না। তো এর জন্য আমি ঠান্ডা মাথায় এটা পড়াই দিলাম। তাহলে তোমরা দেখো এই প্রশ্নের জবাবটা দেওয়ার জন্য আমরা এখন ডি নাম্বারে চলে যাব। চলো ডি নাম্বার রিকোয়ারমেন্টটা করার জন্য আমরা এখন কি করব, চলো দেখি। ডি নাম্বার রিকোয়ারমেন্টটা করার জন্য আমরা কি করব, চলো দেখি। সবাই আমরা ডি নাম্বার রিকোয়ারমেন্টটা করার জন্য আমরা এইরকম একটা ছক টেনে নিই। ডি নাম্বার রিকোয়ারমেন্টটা করার জন্য আমরা এরকম একটা ছক টেনে নিই। রিকোয়ারমেন্ট ডি ওয়ার্কিং, আগে রিকোয়ারমেন্ট ডি এর জবাবটা দেওয়ার জন্য আমাদেরকে নেট প্রফিটটা বের করে নিতে হবে বলে আমরা এই ওয়ার্কিংটা করছি। ক্যালকুলেশন অফ নেট ইনকাম ফ্রম কন্টিনিউইং অপারেশন। কন্টিনিউইং অপারেশন, কন্টিনিউইং অপারেশন মানে সবসময় আমাদের যে কার্যক্রমগুলো চলে সবসময় সচরাচর, তার মানে সেই কার্যক্রম থেকে যে নেট ইনকাম সেটা এখন আমরা বের করছি। আমাদের এক্সট্রাঅর্ডিনারি গেইন অথবা এক্সট্রাঅর্ডিনারি লস এটা আমাদের কন্টিনিউইং অপারেশন হিসেবে বিবেচনা করতে পারি না। কন্টিনিউইং অপারেশন ছাড়া আর্নিং পার শেয়ারও বের করা যায় না। তাই আর্নিং পার শেয়ার বের করতে হলে আমাদেরকে সবসময় কন্টিনিউইং অপারেশনের কারণে যে নেট ইনকামটা হয়েছে শুধু সেটাই বিবেচনা করতে হয়। এই অঙ্কটা থেকে আমরা এই থিওরিটিক্যাল বিষয়টাই আমরা শিখবো যে আর্নিং পার শেয়ার মানে সব সময় ব্যবসা বাণিজ্য করে যে পরিমাণ টাকা আয় করা হয় শুধু ওটাকেই আমরা আমাদের নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করে আমরা আর্নিং পার শেয়ার বের করব। এই নেট ইনকামের মধ্যে যদি এমন কোনো এক্সট্রাঅর্ডিনারি গেইন অথবা এক্সট্রাঅর্ডিনারি লস থাকে তাহলে এই আর্নিং পার শেয়ার বের করতে গিয়ে তাদেরকে বিবেচনা করা যাবে না বা যায় না। এই জিনিসটা শেখার জন্যই এই ডি নাম্বার রিকোয়ারমেন্টের সলভটা। তো চলো আমরা ঘরটা টেনে নেই। এবং অবশ্যই এই কথাবার্তাগুলো, এই যে অঙ্কটা আমি তোমাদেরকে বুঝালাম, এগুলো শীটটা প্রিন্ট করে বের করার পর তোমরা প্রয়োজনে শীটের মধ্যে অথবা তোমাদের নোট খাতার মধ্যে কথাগুলো একটু লিখে নিবে, কারণ এগুলো থিওরিটিক্যাল বিষয়। পরবর্তীতে অনেকদিন পর হয়তো তুমি ভুলে যাবে যখন তুমি খাতাটা আবার খুলবে যে কি যেন বলেছিল। তো সেই জন্য এই কথাগুলো আজকেই যদি লিখে নাও পড়ালেখার শেষে, তাহলে এটা তোমাদের জন্য হেল্প হবে। ছক কি সবাই টানছো? আর সুন্দর করে আমরা লিখবো জি স্যার। ক্যালকুলেশন অফ ইনকাম ফ্রম কন্টিনিউইং অপারেশন, এই কথাটা আমরা লিখে নিব। দেখো আমাদের প্রথমেই আমরা নেট ইনকাম লিখবো, যেটা আমাদের প্রশ্নের মধ্যে দেয়া ছিল 34,56,000। এই নেট ইনকামটা ওনারা আমাদেরকে প্রশ্নের মধ্যে দিয়ে দিয়েছিল। আমরা নেট ইনকাম ফ্রম কন্টিনিউইং অপারেশনটা বের করব, আর তাই আমরা শুরুতে এই নেট ইনকামটা লিখলাম। এবার দেখো আমি এখান থেকে লেস করে দিচ্ছি এক্সট্রাঅর্ডিনারি গেইন। আমি বুঝিয়েছিলাম তোমাদেরকে যে এক্সট্রাঅর্ডিনারি গেইনটা আমাদের প্রফিটের সঙ্গে যুক্ত আছে, কিন্তু আমরা সবসময় এই গেইনটা করতে পারবো না, আর তাই এটা আমরা আমাদের প্রফিট থেকে মাইনাস করে দিব। তো মাইনাস করবো বলে আমি এটাকে ব্র্যাকেট চিহ্নের মধ্যে রেখেছি যাতে একবারে ক্যালকুলেশনটা করা যায়। তোমরা ব্র্যাকেট চিহ্ন ব্যবহার না করে শুধু এই অ্যামাউন্টটা লিখে বিয়োগ করে নিচে নামাই দিতে পারো। যেহেতু আমি এখানে লেস লিখেছি, এখন এটাকে বিয়োগ করে নিচে নামাই দিতে পারো। আর তুমি যদি মনে করো যে না তুমি সবগুলো যোগ বিয়োগ একসাথে করবা, তাহলে সেই ক্ষেত্রে তুমি লেস লেখার পর এখানে ব্র্যাকেট চিহ্ন ব্যবহার করবে। এই অঙ্কের মধ্যে ব্র্যাকেট চিহ্ন ব্যবহার করা না করার এই হলো ফ্যাক্ট। যে তুমি যদি মনে করো যে তুমি এটা এখনই বিয়োগ করে নিচে নামাই দিবা, তাহলে ব্র্যাকেটটা না দিলেও হয়। আর তুমি যদি মনে করো যে না তুমি সব যোগ বিয়োগ একসাথে করার পর লাস্টে গিয়ে অ্যামাউন্টটা লিখবা, তাহলে তোমার লেস আইটেম গুলোকে তুমি ব্র্যাকেট চিহ্ন দিয়ে দেখাতে পারো। এই হলো আমাদের এই ব্র্যাকেট চিহ্ন দেওয়া না দেওয়ার ব্যাপারে আলোচনা। দেখো এই আইটেমটা লেখার পর এবার দেখো আমি আবার অ্যাড করে দিচ্ছি লস ফ্রম ডিসকন্টিনিউড অপারেশন। যে অপারেশনটা আমরা সবসময় কন্টিনিউ করি না, এই লসটা যেটা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি লসও বলে কখনো কখনো এই নামটা
এভাবে লস ফ্রম ডিসকন্টিনিউইং অপারেশন না লিখে ওনারা লস ফ্রম এক্সট্রাঅর্ডিনারি বা এক্সট্রাঅর্ডিনারি লস নামে ওনারা প্রশ্নের মধ্যে দিতে পারে। এক্সট্রা অর্ডিনারি লস, এখানে যেমন এক্সট্রাঅর্ডিনারি গেইন লিখছে, এখানে ওনারা এক্সট্রা অর্ডিনারি লস নামে ওনারা লিখতে পারে। সেই অ্যামাউন্ট এখন আমরা এখানে অ্যাড করে দিব, আর অ্যাড করে দিব বলে আমরা এটাকে ব্র্যাকেট চিহ্ন দেই নাই, আমরা এইভাবে রেখেছি। এবার এই দুটো ফিগারকে প্লাস মাইনাস করলে আমরা ফাইনালি আমাদের ইনকাম ফ্রম কন্টিনিউইং অপারেশন পেয়ে যাব। ইনকাম ফ্রম কন্টিনিউইং অপারেশন 30,24,000, আর এইটা দিয়েই এখন আমরা আর্নিং পার শেয়ারটা বের করব। তাহলে এই ওয়ার্কিংটা আমরা আগে করে নিলাম। 30,24,000 টাকা এসে পড়েছে আমাদের ইনকাম ফ্রম কন্টিনিউইং অপারেশনস। এবার এই ইনকাম ফ্রম কন্টিনিউইং অপারেশন থেকে আমরা এবার এই দেখো আর্নিং পার শেয়ার বের করছি। ইনকাম ফ্রম কন্টিনিউইং অপারেশন পার শেয়ার যদি বের করতে চাই, তাহলে ওই যে ইনকাম ফ্রম কন্টিনিউইং অপারেশন যেটা বের করেছি এটাকে নাম্বার অফ ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করছি। আর ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার কিন্তু আমরা সেই এ নাম্বারে যেটা বের করেছিলাম ওইটাই কিন্তু বারবার ব্যবহার করছি। তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসছে 1.74। দেখো আমরা আমাদের দারুণ ইম্পর্টেন্ট একটা পার্ট সি এর ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমরা এই যে কমপ্লিট করলাম, এই আর্নিং ম্যানেজমেন্ট, এটা কিন্তু পার্ট সি স্ট্যান্ডার্ড অঙ্ক। আমি এই চ্যাপ্টারটার মধ্যে পার্ট বি আর পার্ট সি একসাথে করে দিয়েছি। আমরা কি 1.70 আর্নিং পার শেয়ারটা যে বের করলাম তোমরা কি বুঝেছ? জি স্যার। এই অঙ্কের সলিউশনটা কিন্তু কঠিন না, কঠিনটা হচ্ছে এই অঙ্কের প্রশ্নের ভাষাগুলো। তোমরা খেয়াল করে দেখেছো প্রশ্নের ভাষাটা কিন্তু ডিফারেন্ট। আর ফাইনাল ইয়ারে এই অ্যাকাউন্টিং থিওরি সাবজেক্টটার হ্যাঁ মধ্যে, স্যার। তাই না, জি স্যার। এই অঙ্কের প্রশ্নের সলিউশনটা কিন্তু কঠিন না। সলিউশনটা আমরা ধীরে ধীরে করেছি বলে আমাদের কাছে এটা সহজ লেগেছে, কিন্তু পরীক্ষার হলে যখন একটা স্টুডেন্ট এই কোশ্চেনটা দেখবে তারা কিন্তু এটা কখনোই এটা করার জন্য সাহস ওরা করবে না। তো এজন্য এই অ্যাকাউন্টিং থিওরি প্রায় ম্যাক্সিমাম চ্যাপ্টার গুলো এরকম যে এটার প্রশ্নের ভাষাটা একটু ভালো করে বুঝতে হয়, তাহলে এক্সাইটেড না হয়ে ঠান্ডা মাথায় পড়ে বুঝলে এটার অ্যান্সারটা করা যায়। তবে এই 11 নম্বর অঙ্কটা থেকে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ থিওরিটিক্যাল জিনিস শিখেছি। সেটা হচ্ছে নন কিউমুলেটিভ প্রিফারেন্স শেয়ার আর কিউমুলেটিভ প্রিফারেন্স শেয়ারের পার্থক্যটা কি, এটা আমরা বুঝেছি। আমরা এটা বুঝেছি যে আমাদের নন কন্টিনিউইং অপারেশনের প্রফিট বা নেট ইনকাম বলতে আমরা কি বুঝি, এক্সট্রাঅর্ডিনারি গেইন এবং এক্সট্রাঅর্ডিনারি লস কিভাবে অঙ্কের মধ্যে ব্যবহার করতে হয় এই জিনিসটা আমরা শিখেছি। আর ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার বের করার ব্যাপারটা তো আছেই। আর এই কারণে এই 11 নম্বর অঙ্কটাকে আমি খুব হাই কোয়ালিটির একটা অঙ্ক বলবো। কিন্তু তোমরা খেয়াল করো এবার যে 12 নম্বর অঙ্কটা এখানে আছে, 12, 13, 14, 15, 16, 17, 17 পর্যন্ত, তাহলে 12 থেকে 17 পর্যন্ত অঙ্কগুলো কিন্তু একই ধরনের। তার মানে এবার আমরা 12 থেকে 17 পর্যন্ত অঙ্ক কিন্তু এক টানে করে ফেলতে পারবো। অর্থাৎ একটা অঙ্ক যদি আমি হাতে হাতে